হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা প্রথমে জানাচ্ছি আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে যে 50 বয়সের আগে যে খাবারগুলো খেলে আপনার ভয়াবহ ক্যান্সারের সম্ভাবনা আছে, এই খাবারগুলো নিয়ে আজকে আলোচনা করব। আজকে আলোচনা করব যে মামদানি প্রশাসনে 50,000 চাকরির আবেদন পড়েছে। ওনারা যে পোর্টাল ওপেন করেছেন, এই পোর্টালে 50,000 আবেদন পড়েছে। এর মধ্যে হয়তো 2,000 বা 3,000 চাকরির ব্যবস্থা হবে, বাকি তো সবাই চাকরি পাবেন না। বাট এই আগ্রহের মামদানি বলেছেন যে এর মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আমার প্রশাসনের প্রতি মানুষের আগ্রহ কত বেশি। আরেকটি বিষয় আলোচনা করবো, তা হচ্ছে স্পেশালাইজ হাই স্কুলে ভর্তির জন্য কি ধরনের প্রিপারেশন প্রয়োজন এখন থেকে, এই বিষয়টি আজকে আলোচনা করব। আজকে অতিথি যারা থাকবেন তাদের মধ্যে আছেন জনাব ডক্টর বিমাতিকুজ্জামান, আমাদের সাথে যুক্ত হবেন শেখ আল মামুন এবং সাংবাদিক আরিফ আমাদের সাথে যুক্ত আছেন। আমরা শুরু করব দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে থাকবেন আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন। যাচ্ছি নাজমুল হাসান আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ প্রাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শনিবার নভেম্বর মাসের 15 তারিখ। মাগা শিবির মেক আমেরিকা গ্রেট অ্যাগাইন, প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত আকাঙ্ক্ষিত সমর্থকরা যারা প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় অলমোস্ট উঠে বসেন, প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচিকে এগিয়ে নেবার জন্য সবকিছু তাদের সাধ্য মতো সবকিছু করার চেষ্টা করেন। এবং সেই মাগা মানে মেক আমেরিকা গ্রেট অ্যাগাইনের প্রতীক হিসাবে যে কংগ্রেস সদস্য রিপাবলিকান দলীয় মার্জরি টাইলার গ্রিন, যিনি বিশেষ করে বাইডেন প্রশাসনের সময় যিনি খুবই আলোচনায় চলে এসেছিলেন, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তখন তার ক্ষমতায় নেই। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পকে কংগ্রেসের বিভিন্ন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্মরণ করা, প্রেসিডেন্টকে ট্রাম্পকে সামনে নিয়ে আসার ব্যাপারে যিনি প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন, সেই মার্জরি টাইলার গ্রিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্ক সম্পূর্ণ অবনতি ঘটেছে, সম্পর্ক ছেদই ঘটেছে, বিচ্ছেদই ঘটেছে বলা যায়। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প আজ ট্রুথ সোশ্যাল মিডিয়াতে এক টুইটে মার্জরি টাইলারকে ভৎসনা করেছেন। মার্জরি টাইলারকে বিভিন্ন ভাবে তিনি শুধু ভৎসনাই করেনি, তার নিন্দা করেছেন এবং তার সাথে সম্পর্কের ইতি হওয়ার ঘোষণাটিও তিনি দিয়েছেন। এবং তিনি এবং এই বিষয়ে তিনি, আপনাদের অনেকেরই হয়তো মনে আছে 2024 সালে প্রেসিডেন্ট বাইডেন যখন তার স্টেট অফ দ্য ইউনিয়ন বক্তব্য দিচ্ছিলেন, তখন সমগ্র কংগ্রেসে একজন লাল টুপি পরিহিত মহিলা ছিলেন মার্জরি টাইলার গ্রিন, যে টুপিতে লেখা ছিল মেক আমেরিকা গ্রেট অ্যাগাইন। এবং তার আগে থেকে বিশেষ করে 2016 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই মার্জরি টাইলার গ্রিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থক হিসাবে পরিচিতি লাভ করতে শুরু করেন। 3 বারের কংগ্রেস সদস্য মার্জরি টাইলার গ্রিন কে বলা হতো যে প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই ঘনিষ্ঠ, এবং ঘনিষ্ঠ তারা ছিলেন, দুজনেই স্বীকার করেছেন। কিন্তু বিশেষ বিশেষ কারণে যেটি গত কিছুদিন ধরে যারা এই অনুষ্ঠান নিয়মিত শুনেন তারা হয়তো টের পেয়েছেন ইতিমধ্যেই যে প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির ব্যাপক সমালোচনা শুরু করেছেন সম্প্রতি মার্জরি টাইলার গ্রিন। বিশেষ করে অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট সাবসিডির ব্যাপারে তিনি কথা বলেছেন, বিশেষ করে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলেছেন, শাটডাউন বন্ধের ব্যাপারে রিপাবলিকানদের অনমননীয় একেবারে অনড় অবস্থানের তিনি সমালোচনা করেছেন। সব কিছু মিলিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এতটাই ক্ষুব্ধ হয়েছেন যে তিনি সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট লিখে তার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। এবং এবং তিনি বলেছেন এবং এই কাজটি প্রেসিডেন্ট ট্রাম্প তখনই করলেন যখন আগামী বছর মিড টার্ম নির্বাচনে বিশেষ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের কিছু অর্থনৈতিক বা নীতিমালা যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক পার্টিকে উজ্জীবিত হওয়ার সুযোগ করেছে। তার প্রমাণ পাওয়া গেছে গত নভেম্বরের প্রথম সপ্তাহের নির্বাচনে নিউ জার্সি এবং ভার্জিনিয়াতে দুটি স্টেটে গভর্নর পদে নির্বাচিত হয়েছেন ডেমোক্রেটরা। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন একজন সোশ্যাল ডেমোক্রেট, ডেমোক্রেটিক সোশ্যাল অ্যালায়েন্সের যিনি মা জোহরান মামদানি। অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্পের বিভিন্ন কর্মসূচি যেগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাধারণত সমর্থকরা, কট্টর সমর্থকরা সমালোচনা করতেও ইতস্তত করেন, কিন্তু সেই কাজটি খুব সহজেই এবং সাবলীল ভাবে গত কয়েক সপ্তাহ ধরে করে আসছিলেন মার্জরি টাইলার গ্রিন। এবং সেখান থেকেই তাদের সম্পর্কের অবনতি ঘটতে শুরু করতেছে। এবং এবং প্রেসিডেন্ট ট্রাম্প আজকে অভিযোগ করেছেন মায়ের বিরুদ্ধে যে তিনি
খুব একটা কাজের মানুষ না, এবং তিনি মার্জরি টাইলার গ্রিন খুব বামপন্থী হয়ে যাচ্ছেন, ইজ গোয়িং ফার লেফট, বামপন্থী হয়ে যাচ্ছেন। এবং তিনি আহ, এবং বলেছে যে ম্যারজরি টাইলার গ্রিন এখন শুধু তাকে কমপ্লেনই করেন, আর কিছুই তেমন করেন না। ম্যারজরি টাইলার গ্রিন অবশ্য জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, এক্সে, যেটাকে আমরা আগে টুইটার হিসেবে চিনতাম, সেই এক্সে তিনি বলেছেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার যে যোগাযোগ সেটি সাম্প্রতিককালে অনেকটা হ্রাস পেয়েছে, এবং এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প এখন তার টেলিফোনের উত্তর দেন না। প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য তার এটা জবাব দিয়েছেন পরবর্তীতে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যে মহিলা শুধুমাত্র নালিশ 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 করে, তার সাথে টেলিফোন কল রিসিভ করে এমন কি প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। এমন কোন প্রয়োজন আছে তিনি মনে করেন, তিনি তাকে বলেছেন যে আই- আহ, আহ, তিনি বলেছেন যে আমি একজন লুনাটিকের কাছ থেকে টেলিফোন কল রিসিভও করতে পারি না। শেষ পর্যন্ত ম্যাড্রি টাইলার গ্রিনকে লুনাটিক হিসাবেও চিহ্নিত করেছেন। এবং আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম, সেটি হচ্ছে যে মেজরি টাইলার যে উত্তরটা দিয়েছেন সেটাতে তিনি বলেছেন যে আহ, আহ, আমি প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে, আমার মতো একজন মানুষকে আক্রমণ করার চেষ্টা করেছেন, এবং যেটি খুবই দুর্ভাগ্যজনক। এবং তিনি বলেছেন যে তিনি একটি স্ক্রিনশটও সেই টুইটার অর্থাৎ যেটা এক্স পোস্টে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার, এবং সেখানে তিনি বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পকে তিনি জেফ্রি এপিস্টিনের ফাইলগুলোর ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছিলেন তিনি কতখানি জড়িত। তার কারণটা হচ্ছে আগামী সপ্তাহে এই বিষয়ে একটি হাউসে ভোট অনুষ্ঠিত হবে, এবং সেই ভোট জানার আগে মার্জরি টাইলার নিশ্চিত হতে চান যে এই অ্যাপিস্টিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের সম্পর্কের যে বিষয়গুলো এখন প্রকাশ পাচ্ছে সেটি কতটুকু সঠিক, কিংবা প্রেসিডেন্ট ট্রাম্প এই ব্যাপারে কতটুকু অবহিত। এটাই মূলত এই অ্যাপিস্টিনের ফাইলটাই, এই ট্যাক্সটাই, অ্যাপিস্টিন সম্পর্কে ট্যাক্সটাই প্রেসিডেন্টকে এতটাই ক্ষুব্ধ করেছে যে প্রেসিডেন্ট শেষ পর্যন্ত ট্রুথ সোশ্যাল মিডিয়ায় পোস্ট লিখে তার সাথে সম্পর্ক, ম্যাজি টাইলার সাথে সম্পর্ক ছিন্ন করেছেন। ম্যাজি টাইলার বলেছেন যে এটি তার ক্ষোভের বহিঃপ্রকাশের সূত্র বলে তিনি মনে করছেন। তবে ম্যাজি টাইলার গ্রিন স্পষ্ট করে বলেছেন যে আমি ডোনাল্ড ট্রাম্পের তিনি ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করেছিলেন তার নিজের অর্থ ব্যয় করে, টু মাচ অফ মাই প্রিসিয়াস টাইম, আমার অনেক মূল্যবান সময় নষ্ট করে, আমার অনেক নিজের অর্থ নষ্ট করে। এবং তাকে যখন রিপাবলিকানরা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছিল, তখন আমি তার পক্ষে অবস্থান নিয়ে তার বক্তব্য, তার বিভিন্ন নীতিমালার জনসমক্ষে রিপাবলিকানদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি, রিপাবলিকানদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে প্রেসিডেন্ট ট্রাম্প পার্টির জন্য কতটা প্রয়োজন। কিন্তু সেই মানুষই আজকে এই কাজটি করলেন। তবে ম্যাজি টেলর তার টুইটার মন্তব্যটি শেষ করেছেন এই বলে যে আমি তাকে পূজাও করি না, এবং আমি ডোনাল্ড ট্রাম্পের চাকরিও করি না, আমি তাকে সার্ভও করি না। শেষ পর্যন্ত এই অবস্থায় দাঁড়ালো ডোনাল্ড ট্রাম্প এবং ম্যার্জরি টাইলারের সম্পর্কটি। প্রেসিডেন্ট ট্রাম্প আজকে নির্দেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশে। আজকে আপনারা জানেন নর্থ ক্যারোলাইনার শ্যারলেট বলে একটি শহর আছে, যেটি যুক্তরাষ্ট্রের আভ্যন্তরীণ বিমান চলাচলের একটি হাব হিসাবে পরিচিত। নর্থ ক্যারোলাইনার শ্যারলেট শহরটি, এবং এটি ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত, ডেমোক্রেটিক প্রশাসন নিয়ন্ত্রিত একটি শহর। সেই শহরে ইউএস বর্ডার পেট্রোলের কর্মচারীদের সেখানে পাঠিয়েছেন, বিরাট দল সেখানে পাঠিয়েছেন, এবং এই অজুহাতে পাঠিয়েছে সেখানে যারা ক্রিমিনাল অবৈধ অভিবাসী রয়েছেন, কিংবা যারা অবৈধ অভিবাসী এবং ক্রিমিনাল কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, তাদেরকে খুঁজে বের করে গ্রেফতার করার জন্য সেখানে এই বর্ডার পেট্রোলের কর্মচারীদের, আইস নয়, আইসের কথা বলা হয়নি, ইমিগ্রেশন এবং কাস্টম এনফোর্সমেন্ট নয়, এখন কিছু কিছু শহরে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইউএস বর্ডার পেট্রোলদের, মূলত একই ক্ষমতার অধিকারী আইস এবং ইউএস পেট্রোল বর্ডার কর্মচারীরা, কিন্তু আজকে তারা দেখা গেছে সকালবেলায় তারা শার্লেট শহরে অভিযান শুরু করেছে। এবং কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট এসেছে, সেখানে দেখা যাচ্ছে যে একজন অভিবাসী মতো একজন ব্যক্তিকে তারা হাত করা পরিয়ে দিচ্ছে দুজন ফেডারেল পুলিশ, ফেডারেল কর্মচারী, যাদের বাহুতে ইউএস বর্ডার পেট্রোলের লোগো সন্নিবেশিত রয়েছে, সংযুক্ত রয়েছে। এবং এই ব্যাপারে অবশ্যই স্থানীয় নির্বাচিত প্রতিনিধি, যারা বেশিরভাগই ডেমোক্র্যাট, তারা তীব্র সমালোচনা করেছেন, এবং তারা বলেছেন যে এতে শারলের যেটি অভিবাসীদের সাহায্যে
এতটা সম্প্রসারিত হয়েছে, এতটা সমৃদ্ধ হয়েছে এখানকার ব্যবসায়িক জীবন, জনজীবন, সেখানে আজকে হতাশা এবং আতঙ্কের ছায়া নেমে এসেছে। অনেকেই ঘর থেকেই বেরোতে চাচ্ছেন না, ব্যবসাগুলো লাঠি উঠার অবস্থা হয়েছে। এই মন্তব্য করেছেন স্থানীয় আহ, নির্বাচিত প্রতিনিধিরা। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য দেওয়া হয়নি, শুধু বলা হয়েছে যে যা আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রে যে সমস্ত অভিবাসীদের বসবাসের আইনগত কোনো অধিকার নেই তাদের, এবং যারা অপরাধী কর্মকাণ্ডে জড়িত রয়েছেন তাদেরকে খুঁজে বের করার জন্য এই শার্লেটে এই ফেডারেল কর্মচারীদের এই অভিযান পরিচালিত হচ্ছে ইউএস বর্ডার পেট্রোলের মাধ্যমে। আরেকটি বিষয় তো বলার চেষ্টা করছি, যে বিষয়টি গত কয়েক বছর ধরে, বিশেষ করে 2016 সালের দেশের নির্বাচন থেকে সবচেয়ে আলোচিত বিষয়ে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্র কি প্রস্তুত একজন মহিলা প্রেসিডেন্টের জন্য। আজকে সেই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন মিশেল ওবামা, যিনি প্রেসিডেন্ট ওবামার আসার সময় ফার্স্ট লেডি ছিলেন। তিনি আজকে ব্রুকলিনে একটি অনুষ্ঠানে, তার নিজের লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত থেকে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছেন যে আপনারা যারা বলেন যে যুক্তরাষ্ট্রে একজন মহিলা প্রেসিডেন্ট হওয়া দরকার, তারা সত্য বলেন না। কারণ যুক্তরাষ্ট্রের মানুষ এখনো একজন মহিলাকে প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় না, এটা তার অভিমত। এবং এই জন্যই যখনই কেউ তার না তার কেউ কেউ তার নামটি সামনে নিয়ে আসুক সম্ভাব্য প্রার্থী হিসাবে বেছে পড়ে, এটিও তিনি চান না। মিশেল ওবামা স্পষ্ট করে এবং খুব সরাসরি এবং খুব তীর্যক ভাষায় এই মন্তব্যটি করেছেন যে যুক্তরাষ্ট্রের মানুষ এখনো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে একজন মহিলাকে দেখতে চান না। এবং তার বইটির নাম হচ্ছে দি লুক। এবং এই বইটি এবং তিনি এও বলেছেন যে আপনারা যারা বলেন যে যুক্তরাষ্ট্রে একজন মহিলা প্রেসিডেন্ট আসা দরকার কিংবা আসতে পারেন, তারা আসলে সত্য বলছেন না। তারা মুখে হয়তো বলছেন কিন্তু ভিতরে হয়তো চাচ্ছেন না যে একজন মহিলা প্রেসিডেন্ট নির্বাচিত হয়। এবং তার বইটির নাম হচ্ছে একটু আগে যেটি বললাম, দি লুক। এবং তিনি ব্রুকলিন একাডেমি অফ মিউজিকে উপস্থিত ছিলেন গতকাল, এবং সেখানে তিনি যারা বই তার ক্রয় করেছেন তাদের তিনি স্বাক্ষর দিয়েছেন, অটোগ্রাফও দিয়েছেন গতকাল। অ্যাপিস্টনের ফাইল আবারও আলোড়ন সৃষ্টি করতে শুরু করেছে। এবং আজকে দেখা গেল নতুন আরেকটি তথ্য বেরিয়েছে, সেটি হচ্ছে যে জেফরি অ্যাপস্টিন 2019 সালের পরে, 2019 সালে আহ, যখন কংগ্রেসের হিয়ারিং হচ্ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের বিষয়ে, তখন কিন্তু তিনি ডেমোক্র্যাটরা কিভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে মোকাবিলা করবে কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের উপর আক্রমণাত্মক ভূমিকায় অবতীর্ণ হবে সেই ব্যাপারে প্রশিক্ষণ দিচ্ছিলেন কতিপয় ডেমোক্রেট নেতাদের, বিশেষ করে মাইকেল কোহেনকে, যিনি অ্যাটর্নি ছিলেন, ব্যক্তিগত অ্যাটর্নি ছিলেন ডোনাল্ড ট্রাম্পের। তিনি কিভাবে ডোনাল্ড ট্রাম্পকে নাস্তানাবুদ করতে পারেন এই ব্যাপারে বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে সহযোগিতা করেছিলেন জেফরি স্টিন। এবং এটি আজকে নতুন ভাবে প্রকাশিত হয়েছে এই তথ্য, এবং এই তথ্যে বলা হয়েছে যে যখন কংগ্রেশনাল হিয়ারিং অনুষ্ঠিত হচ্ছিল তখন টেলিভিশনে বসে সেটি দেখছিলেন, প্রত্যক্ষ করছিলেন জেফরি স্টিন। এবং ক্ষণে ক্ষণেই তিনি ডেমোক্র্যাট নেতাদের টেলিফোনের মাধ্যমে মেসেজ পাঠিয়ে বিভিন্ন পর্যায়ে তাদের প্রশিক্ষণ দিতেন যে পরবর্তীভাবে কোন প্রশ্নের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে নাস্তানাবুদ করা যায় কিংবা কোন ধরনের বক্তব্য দিলে প্রেসিডেন্ট ট্রাম্প ঘায়েল হতে পারেন, এমন সম্ভাবনার দিকটাও খোলার চেষ্টা করেছিলেন জেফরি অ্যাপস্টিন। এবং আপনারা জানেন জেফরি অ্যাপস্টিনের ইমেল গুলো, যেগুলো তিনি তার বান্ধবী গিসলেন ম্যাক্সওয়েলকে লিখেছিলেন, সেগুলি নতুন করে রাজনৈতিক বিতর্ক এবং তোলপাড়ের সৃষ্টি করেছে। বিশেষ করে রিপাবলিকানরা আপ্রাণ চেষ্টা করেছিলেন কংগ্রেসে যে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সংযুক্ত যে ইমেল গুলি রয়েছে কিংবা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সম্পর্ক সৃষ্টি হয় এমন ধারণা যে সমস্ত ইমেল এবং তথ্য পাওয়া যাবে সেগুলোকে চেপে রেখে অন্য তথ্যগুলো প্রকাশ করা। কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কংগ্রেসের ডেমোক্রেট নেতারাও, তাদেরও সেই অ্যাক্সেস ছিল ফাইলে। তারা বেছে বেছে প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে নামগুলো প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সংযুক্ত রয়েছে যে সমস্ত ফাইলগুলো এবং যে সমস্ত তথ্য, সেগুলি প্রকাশ করতে শুরু করেছেন। স্পিকার মাইক জনসন এখনো পর্যন্ত এই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করছেন যে যেখানে বলা হচ্ছে যে সমগ্র ফাইল, সবগুলো ফাইল জনসমক্ষে প্রকাশ করার জন্য আগামী সপ্তাহে এই বিষয়ের উপর একটি ভোট অনুষ্ঠিত হবে। এবং সেই ভোটে যদি এই প্রস্তাব পাশ হয় তাহলে জেফরি অ্যাপস্টিনের তদন্তে, যেটি ফেডারেল সরকার করেছিল বাইডেন প্রশাসনের সময়, সকল তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে। আরেকটি বিষয় যেটি আজকে বলার চেষ্টা করছি সেটি আহ, জোহরান মামদানি ট্রানজিশন টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হয়েছে যে মেয়র
এরিক অ্যাডামসের, বিদায়ী মেয়র এরিক অ্যাডামসের বিভিন্ন পদক্ষেপ জোহরান মামদানির জন্য, তার ট্রানজিশন টিমের জন্য বিভিন্ন তথ্য পেতে এবং ট্রানজিশনকে পরিচ্ছন্ন এবং স্মুথ করতে বাধার সম্মুখীন হচ্ছেন। এবং পেশেন্ট মেয়র এরিক অ্যাডামস বেছে বেছে এমন কিছু কর্মকাণ্ড করছেন যেগুলোতে পরবর্তীতে দায়িত্বভার গ্রহণ করার পর মেয়র আমদানির পক্ষে তার যে প্রতিশ্রুতি গুলি রয়েছে সেগুলি বাস্তবায়নে বাধার সম্মুখীন হন। আহ তো আপাতত এখানে শেষ করি, আজকে আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংকস। কালকে আপনি যে তথ্য দিলেন যে সিনেটর চার্চ সোমার উনি রান করবেন না, বাট আজকে এটার প্রতিক্রিয়া কি? ইজ দেয়ার এনি ফলো আপ? কারণ এটা তো 2028 সালের ব্যাপার। তার চিফ অফ স্টাফ গতকালকে একাধিক সংবাদ মাধ্যমকে বলেছেন যে সিনেটর সুমার সিদ্ধান্ত নিয়েছেন তিনি 2028 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া আমি দেখিনি এখনো পর্যন্ত। তবে আমার যেটা ধারণা সেটি হচ্ছে যে এটি যেহেতু আনুষ্ঠানিকভাবে তিনি এখনো ঘোষণা করেননি, তার চিফ অফ স্টাফ এই তথ্যটি লিক করে দিয়েছেন, সূত্র দিয়েছেন, তাহলে হয়তো তারা অপেক্ষা করছেন প্রেসিডেন্ট সুমার কি, সিনেটর সুমার কি বলেন। আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, গতকাল আমি সেই ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলাম যে জোহরান মামদানির বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি যে ট্যাক্স বৃদ্ধির কথা বলেছিলেন, আজকে গভর্নর অফিস থেকে জানানো হয়েছে যে গভর্নর খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছেন নিউ ইয়র্ক সিটিতে, নিউ ইয়র্ক স্টেটে কর্পোরেশন ট্যাক্স আরো 2% বৃদ্ধি করার জন্য, যাতে সেই কর্পোরেশন ট্যাক্স থেকে অর্জিত অর্থের মাধ্যমে জোহরান মামদানির বিভিন্ন সমাজসেবামূলক, তার মধ্যে একটি হচ্ছে চাইল্ড কেয়ার, সেটি প্রদান করা সম্ভব হয়। ইউনিভার্সাল চাইল্ড কেয়ার, যেটি মূলত আসলে এরিক অ্যাডামসের একটা পরিকল্পনা ছিল, কিন্তু তিনি মাঝপথে আর অগ্রসর হন নিয়ে। ওকে, সো আপনি কি মনে করেন যে যদি চাক সুমার এটা করেন তাহলে এখানে একটা আলেকজান্দ্রিয়া অকাসিও কর্টেজ হতে পারেন, বাট আবার আলেকজান্দ্রিয়া অকাসিও কর্টেজ শোনা যাচ্ছে উনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হতে পারেন, ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট শোনা যাচ্ছে। তবে আমার যেটা মনে হয় যে গতকাল আমি বলেছি যে আমার মনে হয় হাকিম জেফরিস is the candidate for that Senate seat. But what about his আপনার speaker position? এখন I don't know, but এই শাটডাউনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টিতে যে বিভাজন এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পলিসির যে অবস্থাতে তিনি শক্ত অবস্থান নিয়েছেন, যদিও নিউ জার্সি এবং ভার্জিনিয়ার ভোটাররা তার সেই অবস্থানকে কিছুটা বিপদে ফেলে দিয়েছে, কিন্তু স্টিল আমি মনে করি যদি ডেমোক্রেটরা মেজরিটি না পায় তাহলে তার ওনার পক্ষে স্পিকার হওয়া সম্ভব না। আরেকটা বিষয় সেটা হচ্ছে তাহের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কংগ্রেসের নির্বাচন প্রতি 2 বছর পর পরে হয়, এটি ভেরি টাফ, আসন ধরে রাখাটা খুবই টাফ। সিনেট হলে আপনি 6 বছরের জন্য নিশ্চিত থাকতে পারেন যে আপনাকে আর কোনো কাজ করতে হবে না 6 বছর। আরেকটা জিনিস আমরা অনেকেই ভুলে গেছি, আমার মনে হয় অনেক নিউ ইয়র্কে বসবাসকারী অনেক নিউ ইয়র্কারও জানেন না যে নিউ ইয়র্কের দ্বিতীয় সিনেটর কে, ক্রিস্টিন জিলিব্র্যান্ড। এবং ক্রিস্টিন জিলিব্র্যান্ডকে কিন্তু অস্থায়ী ভিত্তিতে প্রথম সিনেটরের নিয়োগ দিয়েছিলেন কিন্তু পিটারসন, যখন হিলারি ক্লিন্টন আসনটি ছেড়ে দিয়েছিলেন। তখন অনেকে ধারণা করেছিল যে অন্য কাউকে দেওয়া হবে, কিন্তু এমনকি ক্যারোলাইন কেনেডিকে দেওয়ার প্রস্তাব অনেকে করেছিলেন সিনেটর পদে, কিন্তু পিটারসন সেই সময়ের গভর্নর পিটারসন জিলিব্র্যান্ডকে দিয়ে দিয়েছে এবং তখন থেকে জিলিব্র্যান্ড এখনো আছেন, বামেও নাই, ডাইনেও নাই, মাঝখানেও নাই। তিনি কারো লাগা পেছে নাই, এমনি মাঝখানে চুপচাপ বসে আছে। অনেকে জানেই না যে তিনি নিউ ইয়র্কের একজন ইউএস সিনেটর। থ্যাংক ইউ সো মাচ। আপনি একটু আগে যেটা বললেন, মিশেল ওবামা যেটা বলেছেন যে আমেরিকা এখনো নারী নেতৃত্ব বা নারী প্রেসিডেন্টের কথা বলেছেন, নারী নেতৃত্বের কথা বলেন, মানে নারী প্রেসিডেন্টের কথা বলেছেন, রাইট, নারী প্রেসিডেন্ট মানে এখনো তারা কাউকে নারী প্রেসিডেন্ট রেডি না। এবং উনি যে কথাটি আরো বেশ তীর্যক ভাবে বলছেন যে তোমরা যারা বলো মহিলা প্রেসিডেন্টের জন্য, তারা আসলে সত্য কথা বলো না, তোমাদের মানে ভিতরে যেটা আছে মনের ভিতরে সেটা বলো না, আপনি কথার চলে কথা বলো যে একজন মহিলা প্রেসিডেন্ট দরকার। ওকে, তামান্না বউ আমাদের সাথে আছেন, দেখি উনি কি বলেন। উনি যে একজন নারী সাংবাদিক,
এবং নারী নিউজ প্রেজেন্টার। হোয়াট ইজ ইউর রিয়াকশন তামান্না মৌ, আপনার এই আমেরিকার মতো একটি, যেখানে বাংলাদেশে আপনার জন্ম, বাংলাদেশে আপনি জানেন যে সরকার প্রধান এবং বিরোধী দুজনই নারী, আর এই দেশ সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় নারী প্রগতি। হ্যাঁ, নারী ছিলেন, এখন নাই, না ছিলেন এখন নাই, বাট বাংলাদেশ তো এক্সাম্পল সেট করেছে। বাট এই দেশে যেটা শুনলেন আপনি, আপনার কাছে কেমন লাগছে? আসলে এটা আমরা দীর্ঘদিন ধরেই শুনে আসছি যে, ধন্যবাদ তাহের ভাই, আমি আপনার অনুষ্ঠানে যোগদান করেছি। আসলে এই বিষয়টা আজকে নিউজে পড়ে আমার কাছে খুব অবাক লাগেনি, কারণ এই কথাটা আমরা অনেকদিন ধরেই কিন্তু শুনতে পাচ্ছি। ঠিক যখন লাস্ট নির্বাচনে গত নভেম্বরে কামালা হ্যারিসের যথেষ্ট জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এত এত অভিযোগ থাকার পরেও তিনি বিজয়ী হলেন, এই বিষয়টা কিন্তু আসলে নারী সমাজকে একটু হলেও নাড়া দিয়েছে। এবং আমরা দেখছি যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশেও নারী নেতৃত্ব ছিল, যেটি আপনি বলছিলেন যে দীর্ঘদিন ছিল, গত 15 বছর ফ্যাসিস্ট সরকারের আমলে ছিল, তার আগেও ছিল, তার আগেও নারী নেতৃত্ব ছিল, বিরোধী দলীয় নেতা ছিলেন, এবং ফাইনালি আমরা স্পিকারও পেয়েছিলাম নারী। কিন্তু আমেরিকার মতো এত উন্নত ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, এখানে নারী নেতৃত্ব আসতে বাধা কোথায়? এই প্রশ্নটা আসলে পলিটিক্যাল কমিউনিকেশন বলেন বা জার্নালিজম বলেন, এইখানে কিন্তু একটা ব্যাপক একটা কোশ্চেন হিসেবে এখন পর্যন্ত আমাদের সবার মাঝে এটি আসলে বিরাজ করে যে কেন নারী নেতৃত্ব আমেরিকানরা আসতে দিচ্ছে না। আজকে যে নিউজটা ছিল যে মিশেল ওবামা বলেছেন যে তার বই উদ্বোধনের একটা অনুষ্ঠান ছিল, উনি লুক নামে একটি বই উদ্বোধন করেছেন, এবং সেই গ্রন্থটা ফ্যাশন এবং লাইফস্টাইল রিলেটেড একটা বই। সেখানে তিনি বলেছেন যে আপনারা সবাই বলেন আমাকে আগামী নির্বাচনে দাঁড়াতে, কিন্তু নারী নেতৃত্বের জন্য আমেরিকানরা প্রস্তুত না, শুধু শুধু আমি আমার সময় নষ্ট করতে চাই না, উনি এরকম একটা মন্তব্য করেছেন আমি যতটুকু নিউজে পড়লাম। তো আসলে উনি দেখেছেন বিগত, এবং সমালোচকরা বলছেন যে গত সরকারের আমলে কামালা হ্যারিস দাঁড়িয়েছিলেন, তিনি আসলে জিততে পারেন নাই। তার আগে যদি আমরা তাকাই, 2016-তে আমরা দেখেছি হিলারি ক্লিন্টনের ব্যাপক জনপ্রিয়তা ছিল, তা সত্ত্বেও তিনি আসলে জয়লাভ করতে পারেন নাই, উনি ব্যর্থ হয়েছেন। তো এই এক্সাম্পল গুলো আসলে ওনাকে এই কথাটা বা এই ধরনের মন্তব্য করতে বাধ্য করেছে যে উনি জানেন যে আমেরিকানরা প্রস্তুত না। তাও এই প্রস্তুতি কবে আসবে, বা আমেরিকানরা আদৌ কবে প্রস্তুত হবে, নাকি কোনোদিনই হবে না? 200 বছরের ইতিহাসে তো আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকায় কোনো নারী প্রেসিডেন্ট নাই বা ছিল না, অথচ আপনি দেখেন যে অন্যান্য সেক্টরে যদি বলেন যে জাজ বলেন বা নারী সিনেটর অনেক আছে, এবং আমরা দেখেছি যে ভবিষ্যতেও আমরা এই যে রিসেন্ট নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলেন, তিনিও কিন্তু অনেক আর্টিকেল, অনেক নিউজে আমরা দেখেছি যে ওনার ওয়াইফ যে রামা দুয়াজি, ওনার অনেক প্রশংসা করেছেন যে তিনি তার নিজের পরিচয়ে, তিনি একজন চিত্রশিল্পী, নিজের পরিচয়ে উনি অনেক বেশি গুণান্বিত। তো নারী নেতৃত্ব ছাড়া আসলে পৃথিবীতে একটা নজরুলের কথা মনে পড়ে গেল যে পৃথিবীতে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো নারী ছাড়া তো আসলে আপনি পলিটিক্স বলেন বা আপনি ঘর বলেন, বাইরে বলেন, কোনোখানেই আসলে সবকিছুই অপূর্ণ আমি মনে করি। তো আমেরিকানরা নারী নেতৃত্ব কেন স্বাগত জানাচ্ছে না, এটা একটা প্রশ্ন। এবং আমরা গতবার দেখেছি যে কামালা হ্যারিসের ক্ষেত্রে তিনি তো ডাবলি মার্জিনালাইজ ছিলেন, উনি প্রথমত উনি ব্ল্যাক এবং দ্বিতীয়ত উনি ওমেন। সো ওনার ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমরা দেখেছি যে উনি কোনোভাবেই উইন করতে পারে নাই। কিন্তু ভবিষ্যতে মিশেল ওবামা বলেন, মিশেল ওবামাও অবশ্যই রেসিজমের শিকার হবে। তো এছাড়া আপনি দেখেন যে হিলারি ক্লিন্টনের ক্ষেত্রেও তিনি জিতেন নাই। তো আমেরিকানরা আসলে কবে নারী নেতৃত্বকে মেনে নিবে বা নারী নেতৃত্বকে স্বাগত জানাবে, দ্যাট ইজ এ বিগ কোশ্চেন। তো আসলে আমরা জানি যে নারী ছাড়া সবকিছুই অচল। সো আমরা মনে করি যে নিশ্চয়ই আমেরিকানরা নারী নেতৃত্বকে স্বাগত জানাবে। ভবিষ্যতে আরো অনেক সময় আছে, ডোনাল্ড ট্রাম্পের এর পরের নির্বাচন যখন, তখন আরো নিশ্চয়ই নারী নেতৃত্ব সামনের দিকে এগিয়ে আসবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। এনি কমেন্ট নাজবুল হাসান ওনার বক্তৃতার পরে? সবচাইতে দুর্ভাগ্যের ব্যাপারটা কি জানেন, যে দুইজন নারী প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন তারা দুজনেই ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছেন, যার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ ছিল। এবং যতটুকু আমরা জানি যুক্তরাষ্ট্রে ভোটারদের যে ভার, মানে ভোটারদের যে পরিসংখ্যান, তাতে নারী ভোটার এবং পুরুষ ভোটারের মধ্যে খুব একটা পার্থক্য নেই, ফিউ পার্সেন্ট। এখন সকল নারী যদি ভোট দিত এবং সামান্য কিছু পুরুষ যদি
সাথে থাকতেন, তাহলে তো যুক্তরাষ্ট্রের নারী প্রেসিডেন্ট হওয়াটা খুব কঠিন একটা কাজ না। অলমোস্ট হাফ এন্ড হাফ, অলমোস্ট হাফ এন্ড হাফ। আমি বলছি ফিউ পার্সেন্ট, 1% 2% ডিপেন্ড হতে পারে, কিন্তু তার মানেটা কি দাঁড়াচ্ছে যে কথাটা নারীরা ভোট দেয় না, নারীরাই অনেকে তাদের ভোট দিচ্ছে। আপনি একদমই মানে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি রেজ করেছেন। এই বিষয়টাই সবচেয়ে আশ্চর্যজনক যে দেখেন আপনি নারীরাই নারীদের শত্রু। আপনি দেখেন যে প্রেসিডেন্টের, যে সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে এই ধরনের একটা কথা ছিল যে তিনি নারী নির্যাতনের অনেক মামলায় উনি অলরেডি তিনি অ্যাকিউজ ছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা তো অনেক বিতর্কিত, অনেক দিক থেকেই তো উনি আসলে বিতর্কিত একজন প্রেসিডেন্ট ছিলেন। তো উনি কিন্তু কিভাবে নারী ভোটারদেরও ভোট পেয়েছেন সেটা একটা আশ্চর্য ব্যাপার। এবং আপনি হ্যারাসমেন্টের কথা যদি বলেন, হ্যারাসমেন্ট বা মেয়েদের যে অবস্থান, নারী। আপনার ক্যামেরা কোন জায়গায় ফিক্স করেন, আপনার ক্যামেরা খুব নড়তেছে মাও। ও আচ্ছা, সরি, আসলে আমার ক্যামেরার স্ট্যান্ডটা এই মুহূর্তে নেই সাথে, তো টেবিলে রাখেন ক্যামেরা, রেখে কথা বলেন। তো এটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে নারী ভোটাররাও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছেন, এবং এটা না হলে কিন্তু উনি নির্বাচিত হতেন না। এবং সবচেয়ে বড় পয়েন্ট যে দুইবারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছেই তিনি হেরেছেন, নারী নেতৃত্ব হেরেছে, তো অথচ তিনি সবচেয়ে বিতর্কিত। কিন্তু এখানে আরেকটা কথা আছে, সেটি হচ্ছে যে যেটা আমেরিকান পলিটিক্স এর একটা মেইন আন্ডারলাইন কথা, যেটা আমরা হয়তো অনেক সময় রিয়েলাইজ করি না। আমেরিকানরা কিন্তু চরিত্র বেসে ভোট দেয় না। আমেরিকানরা ভোট দেয় তাদের কোন কাজে লাগতে পারে। যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছে এবার, তারা মেক আমেরিকা গ্রেট অ্যাগাইন, অর্থাৎ তাদের ধারণা যারা তাকে ভোট দিয়েছে যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে অনেক গ্রেট বানাতে পারবেন, অনেক বেশি হোয়াইট কান্ট্রি বানাতে পারবেন, অনেক বেশি রাইটিস্ট কান্ট্রি বানাতে পারবেন, অনেক বেশি খ্রিস্টান রিলিজিয়ান বেস, পুরোপুরি রিলিজিয়ান না, ওদিকে একটু ইনক্লাইন্ড বানাতে পারবেন, যেই জন্য তারা হোমোসেক্সুয়ালিটি, এলজিবিটি এগুলো বিরোধিতা করে। কিন্তু যে বিষয়টা এখানে মূলত আমি বলি, যেমন হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইন যদি আপনারা বলেন, আমরা তখন এখানে আমরা দেখেছি এখানে যে এমনকি ইলেকশনের আগের দিন পর্যন্ত হিলারি ক্লিন্টন জরিপে উইন করতেছে। she was winning by 3 to 4 5 percentage points, পারলো না। এখন আরেকটা কথা যেটা আমার কাছে মনে হয় যে যেটা আপনি প্রশ্ন করে তুলেছেন যে নারীরাই নারীদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, এই কথাটা আমি এইভাবে বলি যে নারীরা যখন ভোট দিতে যায়, কাকে ভোট দিচ্ছে, নারীকে দিচ্ছে না পুরুষকে দিচ্ছে, এটা তারা চিন্তা করছে না। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মনে হচ্ছে তারা চিন্তা করতেছে আমার দেশের জন্য, আমার ইয়ের জন্য ফিট কে হবে সেটি। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমেরিকাতে মূলত আপনি দেখবেন সিনেট বলেন, গভর্নরশিপ বলেন, অনেক মহিলা নির্বাচিত হয়েছে, এবং সিনেটের যে কয়েকজন তুখোড় মহিলা নেত্রী ছিলেন, হিলারি ক্লিন্টন অতটা তুখোড় ছিলেন না। তুখোড় ছিলেন বোস্টনের আমার মনে হয় নামটা ভুলে গেলাম, এলিজাবেথ ওয়ারেন, আরো কয়েকজন ছিলেন, ন্যান্সি পেলোসি could be a good presidential candidate, কিন্তু এনারা অনেকেই প্রেসিডেন্ট ক্যান্ডিডেট আসতে চান না। আরেকটি বিষয় যেটি আমি মনে করি, আমার ফিল করি আমি বলার জন্য, সেটা হচ্ছে যে নারীদের যে ভোটের ব্যাপারটি, নারীরা কতটা সিরিয়াস ভোট দেওয়ার ব্যাপারে, সেটা একটা ব্যাপার। কারণ গত কয়েকটা প্রেসিডেন্সিয়াল জরিপে দেখা গেছে যে নারী ভোটারদের একটা সাবস্টেন্সিয়াল অংশ ভোট কেন্দ্রে যায় না। অতএব এই কতগুলি ফ্যাক্টর, একটা দুইটা ফ্যাক্টর না, কয়েকটা ফ্যাক্টর এখানে কাজ করেছে। এবং সেকেন্ড থিং, আরেকটা যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে নারী নেতৃত্ব বিকাশের জন্য কিংবা নারীদেরকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করার ক্ষেত্রে তাদের কিছু ছায়া, যেমন ধরুন এমন কোন ক্যান্ডিডেট সেখানে আসেনি যে যারা খুব ইন্ডিপেন্ডেন্ট, বোল্ড এবং যেমন ধরুন হিলারি ক্লিন্টন, উনার মাথায় একটা ইয়ে ছিল যে উনি আপোষ করেছেন বিল ক্লিন্টনের ব্যাপারে। মনিকা লুইসকির সাথে বিল ক্লিন্টনের যে বিষয়টি ঘটেছিল সেক্ষেত্রে হিলারি আপোষ করেছেন। হিলারি নারী হিসাবে তখন প্রতিবাদ মুখর হননি তার সেই চারিত্রিক দুর্বলতার জন্য, সেটি একটি ব্যাপার। আরেকটি ব্যাপার দেখেন যে এখন পরবর্তীতে আমরা যখন দেখলাম যে তিনি একজন প্রেসিডেন্টের সাবেক স্ত্রী, এবার যিনি দাঁড়িয়েছেন তিনিও সেদিক থেকে সেইভাবে না থাকলেও তিনি যে নির্বাচনটা রান করেছেন সেটি মূলত প্রেসিডেন্ট বাইডেন তাকে এই প্রেসিডেন্সির পোস্টটা গিফট করেছেন রান করার জন্য, কারণ তাকে প্রাইমারিতে যেতে হয়নি। তো এই কতগুলি বিষয় এখানে খুব কাজ করেছে, যেখানে কিছু কিছু নারীর ভোটারের সেন্টিমেন্টে কিছুটা চাপ সৃষ্টি করেছে, এবং সেই চাপের ফলাফলের কারণে নারী নেতৃত্ব দুইবারই ব্যর্থ হয়েছে।
থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। এবং সাইকোলজিক্যাল ফ্যাক্টর, জেন্ডার ইস্যুস সবকিছু মিলেই আসলে এই বিষয়গুলো হচ্ছে। এবং আপনি যেটা বললেন নাজমুল ভাই, যে নারী ভোটারদের যে অনুপস্থিতি বা তাদের যে মানে নারী পুরুষ নির্বিশেষে তারা ওটা চিন্তা করছে না, তারা আমেরিকাকে কে একটা ভালো পজিশনে নিতে পারবে সেই চিন্তা থেকে ভোট দিচ্ছে, সেটার সাথে আমি একমত। কিন্তু এই বিষয়টা আসলে একটা সাইকোলজিক্যাল একটা ট্রমাতেই পরিণত হয়েছে, মহিলা নেতৃত্ব আসবে না। কারণ তা না হলে মিশেল ওবামা তো আজকে এই মন্তব্য করতো না যে আমি শুধু শুধু আমার সময় নষ্ট করতে চাই না। কারণ তাকে যারা বলছে তিনি মনে প্রাণে বিশ্বাস করছেন যে এটা আসলে মুখের কথা, বাস্তবে তারাও ভোট দিবে না। সো তামান্না, আপনার রোল মডেল কে, মানে নারী নেতৃত্বের মধ্যে হু ইউর রোল মডেল? আপনি কি আমেরিকার পার্সপেক্টিভে বলছেন না বাংলাদেশ? জি, প্রথম জিজ্ঞেস করি হু। আমার হিলারি ক্লিনটন পছন্দ ছিল, কিন্তু আসবে না, শেষ আর তো আসবে না। রাইট, দেখি ভবিষ্যতে কে বা কারা আসে। আর বাংলাদেশে কাকে ভালো লাগে আপনার? বাংলাদেশে আমার সাবেক বিএনপি নেত্রীকে পছন্দ। আচ্ছা, বেগম খালেদা জিয়াকে আপনার পছন্দ? বেগম খালেদা জিয়া, জি। ওকে, ওনাকে কেন পছন্দ করেন? ওনার ব্যক্তিত্বের জন্য নাকি জন্য? ওনার ব্যক্তিত্ব, ওনার লিডারশিপ কোয়ালিটি। ওকে। এবং এখন বর্তমানে ডাক্তার জোবাইদা তারেক রহমানের ওয়াইফ, তাকেও পছন্দ। ও, তাকেও পছন্দ করেন আপনি। আচ্ছা, তো বাংলাদেশের ওয়ামেন লিডারশিপের মধ্যে শর্টকামিংটা কি আপনার মনে হয়? এই যে ঝগড়াঝাটি এগুলো করেন নারী মানে নেতৃত্বের মধ্যে, হাউ ইউ ফিল অ্যাবাউট ইট? ঝগড়াঝাটি তো সবখানেই হয়, ঘরে বাইরে সবখানেই হয়। ঝগড়াঝাটি হবে, সবকিছু ঠিক থাকবে। কিন্তু আমি এখন এই মুহূর্তে যদি আপনি বলেন যে কি কনসার্ন, আপনি দেখেন যে যদি জামাত ক্ষমতায় আসে, যে কথাগুলো আমরা শুনছি যে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, তো এটি কিন্তু এক ধরনের মানে তাদেরকে অবরোধ বাসিনী করে দেওয়ার একটা প্রক্রিয়া আমি মনে করি। ওই প্রসঙ্গে, বাংলাদেশ প্রসঙ্গে আর এখন আমি জাস্ট জিজ্ঞেস করব, এটা আসলে খুব দুঃখজনক ব্যাপার। নারী নেতৃত্ব বাংলাদেশে আবারও আসুক, এটাই আমরা চাইবো এবং সেই অপেক্ষায় আমরা আছি। থ্যাংক ইউ সো মাচ। নাজমুল হাসান, আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই, যেটা নাজমুল হাসান শুনতে পাচ্ছেন? ওকে, সো আজকে এই আরিফের কাছে রিপোর্টটা আমরা শুনবো, বাট জোহরান মামদানি ওনার অ্যাডমিনিস্ট্রেশন যে উনি যে পোর্টাল ওপেন করেছেন, এখানে 50,000-এর মতো আবেদন পড়েছে। এবং আরিফ, এই নিউজটা কি? এরপর নাজমুল ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতেছি। হোয়াট ইজ দ্য নিউজ? এখানে যে বিষয়টি এসেছে তা স্পষ্টভাবে যদি আমি বলতে চাই যে একাধিক পদে ঠিক যে মোট 10টি ডিপার্টমেন্টে নিয়োগ দেওয়া হবে, এই 50,000-এর উপরে যে আবেদন পড়েছে, মানে 10টি পদের জন্য 50,000 আবেদন পড়েছে। হ্যাঁ, 10টি পদের জন্য আমি টাইম টেলিভিশনের দর্শকদের জন্য এই 10টি পদে ডিপার্টমেন্টের কথা বলি। তার মধ্যে একটি হচ্ছে আর্টস অ্যান্ড কালচার, 2 হচ্ছে ক্লাইমেট, 3 নাম্বার হচ্ছে ক্রিমিনাল জাস্টিস, 4 নাম্বার হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট, 5 নাম্বার হচ্ছে হেলথ, 6 নাম্বার হচ্ছে হাউজিং, 7 নাম্বার হচ্ছে ইমিগ্রেন্ট জাস্টিস, 8 নাম্বার হচ্ছে পাবলিক সেফটি, 9 নাম্বার হচ্ছে ট্রান্সপোর্টেশন, আর 10 নাম্বার হচ্ছে ইয়ুথ অ্যান্ড এডুকেশন। তো এখানে জোহরান মামদানি যখন নির্বাচিত হয়েছেন তার এক সপ্তাহের আগেই ট্রানজিশনাল টিম কিন্তু একটা ঘোষণা দিয়েছিল যে এই সর্বস্তরের মানুষের কাছে একটি লিঙ্কের মাধ্যমে যে কারা কারা এই প্রশাসনিক পদে থাকতে চায়। তো আমি যতটুকু জেনেছি বিভিন্ন গণমাধ্যম থেকে একজন সংবাদকর্মী হিসেবে যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি যে 50,000-এর উপরে আবেদন জমা পড়েছে, এদের অধিকাংশই দেখা গেছে তরুণ এবং জোহরান মামদানির প্রশাসনিক তৎপরতায় নিজের অভিজ্ঞতাকে তারা শেয়ার করতে চায় এবং জোহরান মামদানির প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য যা যা করা প্রয়োজন সে তারা করতে চায় এবং অভিজ্ঞদেরও কিন্তু এখানে একটা বড় অংশ জমা পড়েছে। আপনাকে একটি জিনিস বলে রাখি যে এই ট্রানজিশনাল টিম বেসিক্যালি অভিজ্ঞ নীতি নির্ধারক যারা আছেন এবং একদম যারা তরুণ, যারা ইয়াং ব্লাড, যারা কাজ করেছেন এবং যারা আরো সামনে কাজ করতে চান, তাদের বিষয়গুলোকে কিন্তু স্পেশালি নজর দিতে হবে বা দেওয়া হবে বলে আমি জানতে পেরেছি। আর জোহরান মামদানি একটি লিখিত বার্তায় কিন্তু একটু বলেছেন যে আসলে নিয়োগবাসী গুরুতর আন্দোলন হিসেবে অভিহিত করেছেন এবং জানিয়েছেন যে এটি নাগরিকদের প্রশাসনের প্রতি আস্থার প্রতিফলন। এবং ট্রানজিশন দলের নির্বাহী পরিচালক অ্যালানা লিওপোল্ড এক লিখিত বিবৃতিতেও বলেছেন যে 50,000 আবেদনকারী প্রমাণ করেছে যে তারা সরকারের সব স্তরে এই কাজ এগিয়ে নিতে প্রস্তুত।
আর আপনাকে আরেকটি বিষয় বলে রাখি, টাইম টেলিভিশনের দর্শক যারা এই অনুষ্ঠানটি দেখছেন, যে সামনের দিনগুলোতেই আরো কিন্তু নতুন নতুন চ্যালেঞ্জ আছে, এবং প্রতিটি ডিপার্টমেন্টকে, আমি যে 10টি ডিপার্টমেন্টের কথা বললাম, এই 10টি ডিপার্টমেন্টকে ঢেলে সাজানো হলেই যে সত্যিকার অর্থে সফলতা আসবে, বিষয়টি কিন্তু তারা এভাবে দেখছে না, বরং নিয়োগবাসী এগিয়ে আসবে তাদের সব ধরনের কর্মকাণ্ডে, তাহলেই এক ধরনের সফলতা আসবে বলে এই ট্রানজিশনাল টিম মনে করেন। এবং আরেকটি বিষয় বলি যে আরো আমরা এক সপ্তাহের মধ্যে আরো অনেক কিছু পরিবর্তন দেখতে পাবো, যেটা ট্রানজিশনাল টিম বিভিন্ন গণমাধ্যমে বলেছেন। তো এই ছিল আমার কাছে। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান। আপনি শুনলেন নিউজ, এটা তো খুবই খুবই ভয়াবহ শব্দটা উচ্চারণ করতে চাই না, যে এই কয়টি পদের জন্য 50,000 আবেদন। কয়টি পদ না, আসলে কয়টি ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, কয়টি ডিপার্টমেন্টের, রাইট, কয়টি ডিপার্টমেন্টের জন্য। সো কত আসলে বেসিক্যালি পোস্ট কতগুলো, কয় হাজার? না পোস্ট আমি যেটা যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে যে নিউ ইয়র্কে মেয়রের অধীনে প্রায় 3 লক্ষ কর্মচারী কাজ করে। এবং নির্বাচনের আগে এই তথ্যটা একাধিক মাধ্যমে এত বেশি প্রচারিত হয়েছে যে জোহরান মামদানির কোনো অভিজ্ঞতা নাই, উনি 3 লক্ষ কর্মচারীর বস হতে যাচ্ছেন, প্লাস $110 বিলিয়ন বাজেট উনি হ্যান্ডেল করবেন, ডিস্ট্রিবিউট করবেন। এই বিষয়গুলো যখন মিডিয়াতে আসতে শুরু করে, তখনই নিউ ইয়র্কবাসী প্রথমেই মূলত জানতে পারে যে কি ব্যাপার, এরিক অ্যাডামসের আমার সাথে 3 লক্ষ লোক কাজ করে। এটা তো অবিশ্বাস্য ব্যাপার অনেকের কাছে মনে হবে। ইয়েস, নিউ ইয়র্ক সিটি প্রশাসনে এদিক সেদিক যদি সামান্য বাধা দেন, 3 লক্ষের মতো কর্মচারী কাজ করে এই ডিপার্টমেন্ট গুলোতে। এখন যারা মেয়র মামদানির বিজয় উচ্ছ্বসিত হয়েছেন, মামদানির সাথে কাজ করতে চান, মামদানির কর্মকাণ্ডকে সফল করতে চান, তারা ভেবেছেন যে 3 লক্ষের ভিতরে আমরা যদি একটা পাই, আমরা যদি সেখানে চাকরিতে ঢুকতে পারি, নিশ্চয়ই এরিক অ্যাডামসের সময় যে সমস্ত 3 লক্ষ লোক চাকরি পেয়েছে তাদের অনেকেই এখন আর চাকরিতে থাকবে না। এটা একটা ধারণা। এই ধারণা থেকেই এবং এটাও ঠিক যে এই প্রথম যুক্তরাষ্ট্রের কোন শহরেই আমি বলবো মেয়র নির্বাচিত হওয়ার পর তার ট্রানজিশন টিম একটি জবের জন্য পোর্টাল খুলেছে। বিশেষ করে আমাদের আশেপাশে কোন স্টেটে এইভাবে পোর্টাল খোলা হয়নি অতীতে, এই প্রথম ট্রানজিশন টিম একটা পোর্টাল খুলেছেন। এবং এই পোর্টাল খোলার আরেকটা কারণও আছে, কিন্তু একটা কৌশলগত কারণ আছে। কৌশলগত কারণটা হচ্ছে এই যে মেয়র নির্বাচনের সময় আপনি অনেকেই লক্ষ্য করেছেন তাহের, আমরা দেখেছি এবং এই কথাটা বারবারও বলা হয়েছে যে বিপুল পরিমাণ প্রায় 90,000 ভলান্টিয়ার কাজ করেছেন জোহরান মামদানির জন্য। এই সমস্ত ভলান্টিয়াররা যেই বিষয়ে অভিজ্ঞতা রপ্ত করেছেন, সেই বিষয়গুলোকে যদি সিটি প্রশাসনে ব্ল্যান্ড করতে পারেন, মেয়র হিসাবে জোহরান মামদানির যে কর্মকাণ্ড তারা প্রত্যক্ষ করেছেন নির্বাচনী প্রচারণার সময়, এবং মেয়র মামদানির প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নে তারাই হবে সবচেয়ে বেশি অগ্রভাগের সৈনিক। সেই দিক থেকে আমার মনে হয় এটা ট্রানজিশন টিমের একটা কৌশলী পদক্ষেপ। আরেকটি বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে হামেশাই প্রতি বছরে নিউ ইয়র্ক সিটি প্রশাসনে 10,000 থেকে 22,000-এর মতো কর্মচারী অবসর নেয়, চাকরি ছেড়ে অন্যত্র চলে যায়, এই পদগুলো খালি হয়। তো 22,000 থেকে 25,000 পদ যদি খালি হয় আর 50,000 যদি আবেদন পড়ে, আমার মনে হয় না খুব একটা বেশি আবেদন পড়েছে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই ধরনের পোর্টাল তো আগে খোলা হয়নি, আর এই ধরনের তথ্য আগে দেওয়া হয়নি। সেটাই হচ্ছে সবচেয়ে আকর্ষণের ব্যাপার। বাট এখানে একটা বিষয় যেটা হচ্ছে সেটি হচ্ছে যে এই যে আপনার এটা হলো পলিটিক্যাল পোস্ট, এগুলো যে যখন মেয়র নিজে, নট নেসেসারিলি তাহের সবগুলো কিন্তু পলিটিক্যাল পোস্ট না। আমি বলছি যে আপনার সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে যে অ্যাডমিনিস্ট্রেশন যারা জয়েন করে তারা তো তাদেরকে তো জোহরান মামদানি আপনার নখ দিয়ে উনি আপনার তাড়াতে পারবে না, তারা কাজ করতে পারবে, রাইট? উনার যে পজিশন, উনি যে পজিশনগুলো, এটা যেমন প্রেসিডেন্ট যখন পাশ করে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি হোয়াইট হাউসে কয়েক হাজার আপনার চাকরির করেন, আবার উনি যখন চলে যান তখন ওনার সাথে ওরাও চলে যায়। সো নিউ ইয়র্ক সিটিতেও একই অলমোস্ট সেম ওয়ে, মেয়র যখন পাশ করেন তখন তার ট্রানজিশনাল টিম হায়ার করে, আবার যখন ওনার মেয়রশিপ শেষ হয়ে যায় তখন ওরা চলে যায়। আর এর সাথে যোগ হয় যে অনেক রিটায়ারমেন্টে যায়, যেমন ধরেন চাকরির মধ্যে আবার ওপেন হয়, অনেক চাকরি ওপেন হয়, অনেক রিটায়ারমেন্টে চলে যায়, অনেক চাকরি ছেড়ে চলে যায়। বাট 50,000 আপনি যেটা বলেছেন, এবং এর মধ্যে যদি 25,000 চাকরি বাদ দেয়, দেন শিওর ইটস নট আপনার অনেক বেশি না।
কিন্তু যারা ওই যে সিভিল সার্ভিস পরীক্ষা, আমাদের পাঠকদের কিংবা আপনার কি কোনো, আপনি যে 3 লাখ বলছেন, এই 3 লাখের মধ্যে সিভিল সার্ভিস পরীক্ষা কিন্তু অনেকে সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ঢুকে, না অনেকে সিভিল সার্ভিসে ঢুকে। যেমন কিছু কিছু ডিপার্টমেন্টাল এক্সাম আছে, যেমন এমটিএ চাকরিগুলো, এগুলো ডিপার্টমেন্টাল পরীক্ষা দিয়ে পাশ করতে হয়। ট্যাক্সেশন ডিপার্টমেন্ট, হিউম্যান সার্ভিস, এগুলোতে হয়তো বা সেরকম নাই, কারণ এখানে অনেকগুলো গ্রেড আছে, অনেক গ্রেডের চাকরি আছে, সবগুলোতে যে সিভিল সার্ভিস দিতে হয় তা না। কিন্তু আরো একটা ব্যাপার এখানে খুব মনে রাখার দরকার, সেটা হচ্ছে যে জোহরান মামদানির নির্বাচনে বিজয়ের পর বিশেষ করে নিউ ইয়র্ক সিটি প্রশাসনে যারা অতীতের স্ট্যাটাস কোকে বজায় রাখতে চাইতেন, কিংবা তারা অনেকেই ভেবেছিলেন যে হয়তোবা অন্য কেউ মেয়র নির্বাচিত, কারণ উনি তো একজন কমিউনিস্ট, অনেকে ওনার সাথে, ওনার নীতি নির্ধারক টিমের সাথে কাজ করতে কমফোর্টেবল ফিল করবেন না, সেই পোস্টগুলি তো খালি হবে। So আপনার কি মনে হয়, what will be the forecast for the upcoming administration? What will be the change কি হতে পারে বলে মনে হয়? আমার কাছে যেটা মনে হয় এখনো পর্যন্ত যেটা আমি দেখতেছি, ইট ইজ ব্লাজিও 3 গভর্নর মেয়র হিসাবে। ব্লাজিওর যে সাকসেস যেগুলো ছিল জোহরান মামদানি, সেগুলোর উপর বিল্ড আপ করার চেষ্টা করছেন। আচ্ছা, যেমন মেয়র হিসাবে তো ব্লাজিও একেবারে ব্যর্থ ছিলেন এটা বলা যাবে না, কিছুটা তিনি সফল হয়েছিলেন, বিভিন্ন সোশিয়াল কর্মচারী। সেই সময় আমরা কিন্তু এই সোশ্যাল ডেমোক্রেট শব্দটা সেভাবে আসে নাই ব্লাজিওর সময়। তো ব্লাজিও কিছু কিছু কর্মকাণ্ড, যেমন স্কুল প্রোগ্রাম, চাইল্ড কেয়ার প্রোগ্রাম, আরো কিছু কিছু যে খুব সীমিত আকারে শুরু করার চেষ্টা করেছিলেন। আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে মেয়র মামদানি তার কিছু কিছু পলিসিকে অ্যাডাপ্ট করার চেষ্টা করছেন, সবগুলো নয়, এটা আবার বলে রাখি। ব্লাজিওর কিছু কিছু জিনিসকে প্লাস এর সাথে যুক্ত হয়েছে যে ডেমোক্রেটিক সোশ্যালিস্টের যে মূল ভ্যালুটা, যে ডেমোক্রেটরা কেন সোশ্যালিস্ট, কিংবা সোশ্যালিস্টরা কিভাবে ডেমোক্রেট হয়, তো এই বিষয়গুলো আমার মনে হয় কিছুটা তাত্ত্বিক, এবং সেইটাই তত্ত্বটাকে প্রয়োগ করার প্রথম চেষ্টাটাই জোহরান মামদানির এই নিউ ইয়র্ক সিটির মেয়র পদে করা হবে, কারণ এটি সমগ্র আমেরিকার একটি মডেল হিসাবে তৈরি করতে চাচ্ছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্টরা। কতটুকু সফল হবে কিংবা কতদিন লাগবে সফল হতে সেটি পরের ব্যাপার, কিন্তু তারা নিউ ইয়র্ক সিটিকে মডেল হিসাবে ব্যবহার করার একটা সুযোগ পেয়েছেন জোহরান মামদানির নির্বাচনী জয়ের মাধ্যমে। অলরাইট, ওকে, আমরা শেষ করবো। তার আগে একটা জিনিস জানতে চাই যে প্রেসিডেন্সিয়াল নির্বাচন সামনে আসছে আগামী বছর, বোধহয় সম্ভবত, রাইট? আগামী বছর না, প্রেসিডেন্ট পরের বছর, রাইট? পরের বছর ডেমোক্রেটিক, না পরের বছর না, 2028, রাইট? তো নভেম্বরের প্রথম সপ্তাহে ডেমোক্রেটিক পার্টিতে এখন পর্যন্ত আমরা কাউকে দেখতে পাচ্ছি না যে হু উইল বি দি ক্যান্ডিডেট। কেন? গভর্নর নিউজম কথা বলা হচ্ছে, উনি ক্যালিফোর্নিয়ার গভর্নর, রাইট? রাইট, ওনাকে একটু গভর্নর নিউজমের কথা বলা হচ্ছে। তারপরে এখনো পর্যন্ত সেটাই শুনছি। রাইট, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত হওয়ার কথা ছিল ডক্টর বিএম আতিকুজ্জামান, বিশেষ কারণে তিনি এবং শেখ আল মামুন, তারা বিশেষ অসুবিধার কারণে জয়েন করতে পারেন না, বাট এই দুটো সাবজেক্ট কালকে আমরা আলোচনা করব। আজকে এ পর্যন্তই, কাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।